ওএমআর এর মিরর ইমেজের কপি স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, দেয়নি। রাজ্য সরকারের কাছে আছে, পাবলিক ডোমেইনে প্রকাশ করেনি। সিবিআই এর কাছে আছে। আমরা এখন সেই 22 লক্ষ ওএমআর শিট প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য এসেছি। সুপ্রিম কোর্টের রায় হচ্ছে শেষ। হ্যাঁ, এরপরটা কিছু হয় না। সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে গোটা নিয়োগ পদ্ধতিটাই দুর্নীতিগ্রস্ত, সেই জন্যই সকলের চাকরি গেছে। যোগ্য শিক্ষক, এই যোগ্য অযোগ্যের ভিড়ে একেবারে ভাবুন কি অবস্থা এ রাজ্যে। এমন এক অবস্থা যে যোগ্যতা প্রমাণ হয়েছে, সেই যোগ্য টিচাররা তাদেরও চাকরি চলে গেল এবং যোগ্যতা আবার প্রমাণ করতে হবে বলে পরীক্ষা দিতে হবে তাদের। এ রাজ্যে যোগ্যতার নিরিখেও যে চাকরি পাওয়া যায় না, তার একটা উদাহরণ কিন্তু আমরা একেবারে চর্মচক্ষে দেখতে পেলাম। এবার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কারোর চাকরি যাবেন না। আমরা কি দেখলাম? যে সকলের চাকরি চলে গেল এবং সেই চাকরি বাঁচানোর জন্য লড়াইও করছেন একদল চাকরি হারারা। এবার সেই জায়গায় জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী যেমনটা দায়ী করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যই নাকি মামলা করে সেই রাজ্যর যে চাকরিগুলো, সেই চাকরিগুলো আটকে দিচ্ছেন, প্রাপ্ত চাকরি। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে রাখা ভালো, অনেক আইনজীবী বলেছেন যে চাকরির মামলাকারী আইনজীবীরা মামলা করেছেন মাত্র, এবং সেই মামলা সুপ্রিম কোর্টে লড়েছেন মাত্র আইনজীবীরা। কিন্তু মূল মামলাকারী সেতাবউদ্দিন, লক্ষ্মী টুঙ্গার, এরা তো মামলাকারী ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে মামলা করেছেন বলে মামলা হয়েছে, সেই মামলাটা বিকাশ রঞ্জন বাবু লড়েছেন মাত্র, এবং সেইটাই তার দায়। মুখ্যমন্ত্রীর কাছে চক্ষুশূল হয়ে গিয়েছে। কিন্তু এসএসসির দায়, রাজ্য সরকারের দায়, এই গোটা সিস্টেমের দায় যে এই চাকরিটা তাদের দিতে পারলেন না টিচারদের। এখন স্কুলে শিক্ষক নেই, ছাত্র শিক্ষকের রেশিও নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা ব্যবস্থার পুরো দপ্তর জেলে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কালি, একদম রাজ্যের শিক্ষায় এক বোতল কালি পড়ে গেছে। এবার সেই জায়গা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি ফেরার ব্যাপারে যিনি প্রথম থেকে বলে আসছিলেন যে মুখ্যমন্ত্রীর মিথ্যা প্ররোচনায় পা দেবেন না, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, ভুল বোঝাচ্ছেন কিছু চাকরি প্রার্থীদের, কারোর চাকরি থাকবে না। অর্থাৎ তিনি বলছেন যে পুরনো চাকরিটা থাকবে না, নতুন করে পরীক্ষা দিতে হবে, কারণ এই গোটা প্যানেলে দুর্নীতি হয়েছে। আমি বললাম যে শিক্ষার ব্যবস্থায় এক বোতল কালি, সেই কালি তুলতে গেলে যারা আনটেন্টেড অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থীরা, সেই চাকরি প্রার্থীরা কিন্তু পুনরায় তারাই বসতে পারবেন এবং তারা পরীক্ষা দিতে পারবেন যোগ্যতার নিরিখে, এবং যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে ইতিমধ্যে, তারা কিন্তু তাদের চাকরিতে ফিরে যেতে পারবেন না, তাদের বেতন ফেরত দিতে হবে। এই সহানুভূতি, তাদের পরিবারের সহানুভূতি সুপ্রিম কোর্ট শোনেননি। কি বললেন বিকাশ রঞ্জন বাবু, শুনেন। বিকাশ রঞ্জন স্যার বলছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ, একেবারেই কালকে চাকরি প্রার্থীরা যেরকম ভাবে আপনার ওখানে গিয়েছিলেন এবং গোটা ঘটনা, আর কি কোনো সম্ভাবনা নেই ফিরে পাওয়ার চাকরিটা? দেখুন, ভারতবর্ষের আইন, সুপ্রিম কোর্টের রায় হচ্ছে শেষ। হ্যাঁ, এরপরটা কিছু হয় না। সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে গোটা নিয়োগ পদ্ধতিটাই দুর্নীতিগ্রস্ত, সেই জন্যই সকলের চাকরি গেছে। এই দুর্নীতির সঙ্গে এক অংশ সরাসরি যুক্ত, আর এক অংশ দুর্নীতির শিকার। এখন সুপ্রিম কোর্টের এই জাজমেন্টকে তো পাল্টে দেওয়া যায় না। ওরা তো চেষ্টা করছেন অনেকবার, কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু তাতে তো সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। সুতরাং ফ্রেশ পরীক্ষা নিয়েই যার যার মেধা প্রমাণ করেই চাকরিতে আসতে হবে। এই ছেলেগুলোকে ভুল ভ্রান্তি বুঝিয়ে সময় নষ্ট করে লাভটা কি? মমতা ব্যানার্জি বলেছিলেন একদম কোট আন কোট যে কারোর চাকরি যাবে না। দেখুন, মমতা যা বলছেন সেটা তো দেশের আইন না। মমতা তো পাগলের মতো অনেক কথা বলে, সেই সব কথাকে যদি গুরুত্ব দিয়ে ভাবতে হয় তাহলে তো মুশকিল। দেশের সুপ্রিম কোর্ট বলছেন চাকরি চলে যেতে হবে, আর উনি বলছেন যাবে না। উনি তো সুপ্রিম কোর্টের ওপরে নন। আসলে উনি অসাংবিধানিক কাজ করতে খুব দস্তুর ওর আছে, তাই এসব কথা বলে লোককে উত্তেজিত করেন।
যারা একেবারে হতাশ হয়ে পড়লেন চাকরিটা আর পাওয়া যাবে কিনা, মানে একেবারেই তো তারা সাক্ষাৎকার দিয়েছেন বিকালে এসে আপনার ওখান থেকে, একেবারে সে কান্নায় ভেঙে পড়েছে। কি বলবেন, মানে এই সহানুভূতির কি কোনো দাম নেই? মানে একবার তো পরীক্ষা তারা দেখুন, যোগ্য প্রমাণ করেছিলেন তাদের। সহানুভূতি খুব প্রয়োজনীয়, সহানুভূতি থাকা মানুষের ধর্ম, কিন্তু সবকিছুর ওপরে হচ্ছে যে প্রশাসনিক স্বচ্ছতা, আইন আইন বিবর্জিত সহানুভূতি করতে গেলে তো আমাদের দেশে অনেক বিপদ হবে। এদের চাকরি চলে গিয়েছে, খুবই দুঃখিত, আমরা সকলেই বেদনা হতো, কিন্তু আপনি কি করে সমর্থন করবেন যে একটা অংশ সরাসরি চাকরি বিক্রি করেছেন না চাকরি কিনেছেন? এই সহানুভূতির নাম করে প্রকারান্তরে আপনারা যারা চাকরি বিক্রি করছেন তাদের প্রতি কিন্তু দুর্বলতা দেখাচ্ছেন। হ্যাঁ, না, তারা, আমার প্রশ্নটা অন্য জায়গায় ছিল যে তারা তো একবার যোগ্য বলে প্রমাণ করেছিল, মানে সিবিআই এর যে লিস্ট তাতে তো দেখুন, টেন্টেড প্রশ্নটা হুম। আবার ভুল করছেন, প্রশ্নটা যোগ্য অযোগ্য নয়, যোগ্য অযোগ্য ন্যারেটিভটা মমতা তৈরি করেছে ওই দুর্নীতিটাকে আড়াল করার জন্য। আচ্ছা, কিভাবে সেটা? প্রশ্নটা হচ্ছে একদল সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল দুর্নীতির প্রক্রিয়ার শিকার, হুম। এই দুটো পার্থক্য। এখন যদি আপনার গোটা প্রক্রিয়াটাই দুর্নীতির দ্বারা কলুষিত হয়, সেখানে কিছু লোক তো শিকার হনই, এবং সেই জন্যই তো আমরা বলি যে লড়াই আন্দোলনটা হওয়া উচিত একটা দুর্নীতি মুক্ত প্রশাসন তৈরি করার। তা না হলে তো সমাজের প্রত্যেক স্তরেই দুর্নীতি বেড়ে যাবে, এরপর থেকে তো আমাদের ছেলেমেয়েরা শিখবেন যে দুর্নীতি করাটাই হচ্ছে ঠিক। না, একেবারে আমার শেষ প্রশ্ন থাকবে, তাহলে আপনি কাকে দায়ী করছেন? এসএসসি, মমতা ব্যানার্জি, সম্পূর্ণ দায়ী হচ্ছে শিক্ষামন্ত্রী? রাজ্যের সরকার। কেউ ব্যক্তিগত দায়ী না, সরকার একটা সিস্টেম। আমরা এমন একটা রাজনৈতিক শক্তিকে বুঝে হোক বা না বুঝে ক্ষমতায় বসিয়েছি যারা দুর্নীতি লালন পালন করেন, সেটা আমাদেরই এখন জনগণকে বুঝতে হবে যদি আমরা সত্যি সত্যি মুক্তি পেতে চাই যে এইরকম একটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক পরিসরে থাকার কোনো অধিকার নেই। সেই ব্যাপারটা জনগণকে স্পষ্ট করে দিতে হবে। এরপরে আমরা দেখলাম যে চাকরি প্রার্থী তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আলাদা মামলা দায়ের করেছে এবং ওএমআর শিটের যে দাবি, সে ওএমআর শিটের দাবি করেছে যে ওএমআর এর মিরর কপি তাদের ফেরত দিতে হবে, সেই জন্য সুপ্রিম কোর্টে তারা মামলা করেছে। চাকরিহারা প্রার্থীদের পক্ষে সুমন বিশ্বাস তার ফেসবুক ওয়াল থেকে নেওয়া আমাদের যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন, যে বক্তব্য তিনি রেখেছেন, তার একটি অংশ কি বললেন তারা শুনে নিন। 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর ওএমআর এর মিরর ইমেজের কপি স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, দেয়নি। রাজ্য সরকারের কাছে আছে, পাবলিক ডোমেইনে প্রকাশ করেনি। সিবিআই এর কাছে আছে। আমরা এখন সেই 22 লক্ষ ওএমআর শিট প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য এসেছি। আগামীকালের মধ্যে, মানে 10টার মধ্যে আশা করছি আপনারা ডায়েরি নম্বর পেয়ে যাবেন। আমরা সেই মামলার জন্য জোয়ারটা শক্ত করে, মনে অনেক দুঃখ থাকলেও, অনেক কষ্ট থাকলেও, আমরা এই মামলা লড়ার জন্য কিন্তু এখনো আমরা সেই কাজটা করছি। এবং যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল অর্থাৎ অযোগ্য, আর কারা দুর্নীতির সুবিধা পেল না অর্থাৎ যারা যোগ্য, সেই সুস্পষ্ট তালিকা এই ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশ হলেই আপনারা জানতে পারবেন। আর সুপ্রিম কোর্টের যে অর্ডার, যারা র্যাংজাম ইত্যাদি ইত্যাদি, তাদের সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট, তাদেরকে টার্মিনেট করেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আইনকে অমান্য করে, অথচ পরীক্ষার কথা বলে আপনাদের বিভ্রান্ত করছে। আমরা বলছি সুপ্রিম কোর্টের কাছে এই দাবিতেও আমরা মামলা লড়ছি, মামলা তৈরি হয়ে গেছে। আগামীকাল সকাল 8টা 10টার মধ্যে আপনারা ডায়েরি নম্বর পাবেন। আমি আগেই বলেছি যে ওএমআর এর মিরর ইমেজের কপি সমস্ত ওএমআর পাবলিক ডোমেইনে প্রকাশ করতে হবে এই মর্মে, এবং যারা দুর্নীতির সুবিধা পেল, দুর্নীতির সুবিধা পেল না সেটা প্রকাশ হবে, আর যারা অযোগ্য বলে বিবেচিত তাদের টার্মিনেট করতে হবে আগে। আর সুপ্রিম কোর্টে আমরা সেই মর্মে মামলা লড়তে যাব। সুতরাং আপনারা আমাদের পাশে থাকুন, সব অংশের যোগ্য চাকরিহারার পাশে থাকুন, সমাজের সব অংশের মানুষ আমাদের পাশে থাকুন, আমাদের আগলে রাখুন। আমাদের যদি কোনো সরকার, যদি আমাদের কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আপনাদের আমাদের আগলে রাখুন। আর পরিশেষে বলবো, আমাদের যদি এই মামলায় কেন আমরা বলতে চাই মুখ্যমন্ত্রী, কারণ এতদিন সময় পাওয়ার পরেও ওএমআর শিটের মিরর ইমেজের কপি পাবলিক ডোমেইনে প্রকাশ করতে তার অনীহা, কারণ এখানে দুর্নীতি একেবারে পরিষ্কার হয়ে যাবে। সুতরাং যদি কোনো ক্ষতি আমাদের হয়,
তার জন্য একমাত্র দায়ী থাকবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী। সুতরাং মুখ্যমন্ত্রীর কাছে এই বক্তব্যটা আমরা রাখলাম। আমাদের সমাজের মানুষকে বলবো, আমাদের আগলে রাখুন, সমস্ত অংশের যোগ্যদের বলবো একসঙ্গে চলুন, আপনারা জিতবেন, আমরা সেই জায়গায় আছি।